আসসালামু আলাইকুম। মাগরিবের রক্তে একটা পরিত্যক্ত পুরনো বাড়ির কাছে লুকোচুরি খেলতে গিয়ে হারিয়ে যায় সারি। সকলের মতে এই বাড়িতে থাকে এক ভয়ানক পেত্নী, যে কিনা সুযোগ পেলেই বাচ্চাদের তুলে নিয়ে যায়, বিশেষ করে সেই সকল বাচ্চাদেরকে যাদের পরিবার তাদেরকে ঠিকমতোভাবে সময় দিতে পারে না। তবে এই পেত্নী তো জানতই না যে সারির ভাই সারিকে কতটা ভালোবাসে। সে তাকে রক্ষার খাতিরে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। এখন রেহমান তার দুই ফ্রেন্ডের সাথে মিলে কিভাবে এই পেত্নীর সাথে লড়াই করে নিজের বোনকে বাঁচিয়ে আনবে, তাই নিয়েই থাকছে আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্প, যার নাম পেতাক উম্পিত। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা পরিবারকে দেখতে পাই। এই বাড়িতে থাকা দেওয়ালে ঝুলানো ছবি থেকে আমরা জানতে পারি যে এখানে হাজব্যান্ড ওয়াইফের দুজন ছেলে মেয়ে, বড় ভাই রেহমান এবং সারি। তাদের দুজনের দায়িত্ব একা মা মাসায়ুর কাঁধে, কেননা মাসায়ুর হাজব্যান্ড মারা গিয়েছে। আর এরপর থেকে কাজের জায়গা সেই সাথে পারিবারিক সকল দায়িত্ব পালন করতে মাসায়ু বেশ হিমশিম খাচ্ছে। বর্তমানেও সে অফিসের একটা কলে ব্যস্ত ছিল, সেই সাথে সে একই সময় রান্নার জন্য সবজি কাটছিল। এমন সময় তার কাছে আসে তার ছোট্ট মেয়ে সারি। সারি এখানে তার মায়ের সাথে খেলতে চাইছিল, তবে তার মায়ের কাছে তো তাকে দেওয়ার জন্য সময়ই ছিল না, যে কারণে সারি বেচারি মন খারাপ করে চলে যায় তার বড় ভাইয়ের রুমে। দরজা নক করতেই সে দেখতে পায় দরজা তো আগে থেকেই খোলা, তাই সে ভেতরে প্রবেশ করে। ভেতরে রেহমান ছিল না। এমন সময় সারি লক্ষ্য করে ঘরের এক কর্নারে কেউ একজন হুডি পরে দাঁড়িয়ে আছে, যা দেখে সারি বেশ ঘাবড়ে যায়। অন্ধকার কোণে হুডি পরা লোকটিকে দেখে সারি ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে গেলেও পরবর্তীতে সে পিছে সরে আসে এবং ঘরের লাইটটি জ্বালাতেই নিশ্চিত হয়ে যায় যে সেখানে কেউই নেই, বরং সেখানে তো তার ভাইয়ের হুডিটি ঝুলানো ছিল। এমন সময় তার ভাই সেখানে চলে আসে। তার এইভাবে আচমকা আসায় সারি ভয় পেয়ে যায়। সে রেহমানকে তার সাথে খেলতে বলে, তবে রেহমান জানায় যে খুব শীঘ্রই একটা গেম কম্পিটিশন হতে চলেছে, যেখানে রেহমান পার্টিসিপেট করবে। সেখানে অনেক টাকা প্রাইজেও পেতে চলেছে সে, তাই এখন সে সারিকে একদমই সময় দিতে পারবে না। তখনই মাসায়ু বাইরে থেকে চিৎকার করে তাকে বলে যে তার বোনকে সময় দিতে। বাইরে খেলতে যেতে হলে সারিকে অবশ্যই রেহমানের সাথেই যেতে হবে। যা শুনে বেচারা রেহমান এবার যায় মাসায়ুকে রাজি করাতে। গেমের ব্যাপারটাই মাসায়ু গুরুত্ব না দিলে সে বলে সে খুব শীঘ্রই তাদের বাবার দায়িত্ব নিতে চলেছে, যে কারণে তাকে এখন তার বোনের সাথে সময় কাটালে চলবে না। তবে মাসায়ু বলে সে বর্তমানে তাদের বাবার দায়িত্ব নিয়ে আছে, তাই যেন রেহমান এই টাইমটুকু তাকে সাহায্য করে সারিকে সময় দিয়ে। আর যখন রেহমান পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে বাবার দায়িত্ব নেওয়ার জন্য, তখন মাসায়ু নিজেই তাকে সকল দায়িত্ব থেকে মুক্তি দিবে। ফলে রেহমান আর কিছুই বলতে পারে না। তাদের এই সকল কথাবার্তা বাইরে থেকে সারিও শোনে। তার এটা ভেবে খারাপ লাগছিল যে তার মা এবং ভাই কেউই তাকে সময় দিতে চায় না। তার নিজেকে বোঝাই বলে মনে হচ্ছিল। এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও রেহমান তার দুই ফ্রেন্ড শিলা এবং রেন্তোর সাথে সারিকে নিয়ে পার্কে যায়। সেখানে সারির 3 জন ফ্রেন্ডও ছিল। রেহমান তাদেরকে বলে আশেপাশেই খেলাধুলা করতে, যাতে করে সে তাদের উপর নজর রাখতে পারে। খেলতে যেতে বলার পরও সারি সেখানেই দাঁড়িয়েছিল তার ভাই রেহমানকে ধন্যবাদ জানানোর জন্য। সে তাকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায় তাকে খেলতে নিয়ে আসার জন্য। আর এরপর দৌড়ে চলে যায় বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে। এদিকে রেহমানও তার দুই ফ্রেন্ডের সাথে অনলাইনে গেম খেলতে শুরু করে দেয়। এদিকে লুকোচুরি খেলায় প্রথমবার চোর হয়েছিল আদিল নামের একজন ছেলে, যে কিনা গণনার পর খুঁজে বেড়াচ্ছিল সারি এবং তার দুই ফ্রেন্ডকে। আমরা দেখতে পাই সারি তার এক বান্ধবীর সাথে গাড়ির পেছনে লুকিয়েছিল। ওই সময় আদিলের চোখ যায় এই পার্কের পাশে থাকা একটা পরিত্যক্ত পুরনো বাড়ির দিকে। বাড়িটি দেখতেই এত ভুতুড়ে ছিল যে এটা দেখতেই যেন তার পরাণ কেঁপে ওঠে। এদিকে সারিও তার বান্ধবীর সাথে না লুকিয়ে বরং দৌড়ে চলে আসে তার ভাইয়ের কাছে, কেননা তার ওই বান্ধবী ধরা পড়ে গিয়েছিল। তাই তো সে তার ভাইয়ের কাছে এসে সাহায্য চাইছিল, যাতে করে সে তাকে লুকাতে সাহায্য করে। এর ফলে রেহমানের গেমের সমস্যা হয় এবং সে গেমের ভেতরে মারা যায়। এই ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি রেগে যায় সারির উপর। সে সারিকে বলে সে এখানে বসে তার বন্ধুদের সাথে খেলছে, সারি কেন তার নিজের বন্ধুদের সাথে খেলতে পারছে না। শিলাও তাকে বলে যে সে যেন নিজের চেষ্টাই লুকায়, আর এটা বলতে গিয়ে শিলাও গেমে হেরে যায়, যার ফলে রেহমান এবার সারির উপর আরো বেশি রেগে যায় এবং তাকে বলে এখান থেকে দূরে যেতে। এ কথায় সারি অনেকটা কষ্ট পায়
এবং সেখান থেকে চলে যায়। এরই মাঝে সেখানে একজন সিকিউরিটি গার্ড আসে এবং তাদেরকে সাবধান করে দেয় যে যেহেতু তারা বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছে তাই মাগরিবের ওয়াক্ত হওয়ার আগেই যেন তারা এখান থেকে চলে যায়। মাগরিবের ওয়াক্তে এখানে বাচ্চারা নিরাপদ নয়। স্বাভাবিকভাবেই রেহমানরা এইসব কথাই খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে আমরা দেখতে পাই সারি একা একা রাগ করে হাঁটতে হাঁটতে চলে এসেছিল ওই পরিত্যক্ত বাড়ির কাছে। সে ওই বাড়ির এরিয়ার ভেতরে ঢুকে পর্যন্ত যায়, যেখানে সে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় দেখতে পাই বাড়ির দরজাটি এমনিতেই খোলা। তাই সে বাড়ির ভেতরেও ঢুকে পড়ে। যেহেতু তার মন অনেক খারাপ ছিল তাই এই নতুন জায়গায় এসে নতুন নতুন জিনিসপত্র দেখে তার ভীষণ ভালো লাগছিল। সে সেখানে থাকা একটা ডাইনিং টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে যাতে করে আদিল তাকে খুঁজে না পায়। এমন সময় সে ওই বাড়ির সিঁড়ি রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেই বাড়ির মালিকের উদ্দেশ্যে বলতে থাকে যে সে এখানে লুকোচুরি খেলতে এসেছে, সে কি এখানে লুকানোর পারমিশন পাবে। একথা বলতে বলতে সে লক্ষ্য করে সিঁড়ির উপর বিশাল আকৃতির কেউ একজন বসে আছে, যার দিকে এগিয়ে যায় সারি। ওই ব্যক্তি নিজের মুখ ঢেকে রেখেছিল। সারিকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখনই দৃশ্য কাট হয়ে যায়। আমরা বাড়ির বাইরে থেকে শুধুমাত্র সারির চিৎকারের আওয়াজ শুনতে পাই। এই বাড়ির সামনে একটা সতর্ক ব্যানারও ঝোলানো ছিল, যেখানে এই বাড়ি থেকে দূরে থাকতে বলা হয়েছিল বাচ্চাদের। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই রেহমান চাচ্ছিল এখান থেকে চলে যেতে। তখনই সে আদিলের কাছ থেকে জানতে পারে যে গত 1 ঘন্টা ধরে সারিকে কোথাও খুঁজে পাচ্ছে না তারা, যা শুনে রেহমান অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তখনই তার ফ্রেন্ডদের সাথে মিলে সেখানে আশেপাশে সারিকে খুঁজতে থাকে। সব জায়গায় দেখার পর এখন বাকি ছিল শুধুমাত্র ওই বাড়িটা। রেন্তোর মতে সারি এখানে যাবে না, কেননা এই বাড়িটা তো সিল করা, তাই লুকাতে গেলেও সারি এর ভেতরে প্রবেশ করতে পারবে না। শিলা রেহমানকে চিন্তা করতে মানা করে, তারা খুব শীঘ্রই সারিকে খুঁজে পাবে। তবে রেহমানের পাশাপাশি আদিলেরও মনে হচ্ছিল যে সারি নিশ্চয়ই এই বাড়ির ভেতরেই রয়েছে। তবুও রেহমান তাকে বুঝিয়ে নিয়ে যায়। এদিকে আমরা সারিকে দেখতে পাই যে কিনা সত্যি ওই বাড়ির ভেতরে ছিল। তবে এই বাড়িটি এখন আর দেখতে একদমই পরিত্যক্ত মনে হচ্ছিল না, খুবই গোছালো ছিল সবকিছু, যেন এর আগেই সারি ভুল দেখেছে। এখন সারি দেখতে পাই সেখানে একজন মহিলাকে, যে কিনা সারির কাছে এসে নিজের পরিচয় দেয় মিসেস ওয়েন্ডা হিসাবে। সারি মূলত ডাইনিং টেবিলে বসেছিল, যে টেবিলের উপর ছিল সারির পছন্দের সব খাবার। মিসেস ওয়েন্ডা তাকে খাবার খেতে বলে। সারি প্রথমে খেতে চাইছিল না। ওয়েন্ডা তখন দেখায় আরও 3 জন বাচ্চাকে, যারা কিনা ওই টেবিলে বসেই খাবার খাচ্ছিল। এরপরও সারি খেতে না রাজি হলে ওয়েন্ডা খুব ভালোবেসে তাকে বলে খাবার খেতে। সে সারির অপরিচিত কেউ নয়, বরং সে সারির নতুন বন্ধু। একথা শুনে সারি এবার খাবার খেতে রাজি হয়ে যায়। সে নিজে থেকেই মজাদার খাবারগুলো তুলে নিয়ে খেতে থাকে। তখন ওয়েন্ডা বলে যে সে সব সময় সারির সাথে থাকবে এবং সারির সাথে সারাদিন ধরে খেলা করবে, এটাই তো সারি চায়। সারি কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং মজা করে খাবার খেতে থাকে। বেচারি তো জানতোই না যে সে কোনো খাবার খাচ্ছে না, বরং খাচ্ছে পচাগলা ইঁদুর, সেই সাথে বিভিন্ন রকমের পোকামাকড়, যার কোনো কিছুই সে স্বাভাবিক চোখে দেখতে পারছিল না। এদিকে সারিকে খুঁজে না পেয়ে বাড়ির লোকের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। পুলিশ, এলাকাবাসী, প্রতিবেশীরা সকলে মিলে সারিকে খুঁজে বেড়াচ্ছিল। বেচারি মাসায়ুরও চিন্তায় অবস্থা খারাপ। এখানে রেহমান তার সাথে কথা বলতে গেলেও মাসায়ু তার সাথে কোনো রকম কথা বলে না, কেননা এই সব কিছুর জন্য সে রেহমানকেই দায়ী মনে করছিল। বাড়িতে ফিরে রেহমান তার মায়ের সাথে আবারও কথা বলার চেষ্টা করে, কেননা তার নিজেরও অনেক বেশি অপরাধ বোধ হচ্ছিল। সে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, তবে মাসায়ু তার কোনো কথাই শোনে না। সে তাকে বলে যে সে বলেছিল যে সে বাবার জায়গা নিবে। এইভাবেই কি সে তার বাবার জায়গা নিতে চলেছিল? সে নিজের বোনের সন্ধ্যা পর্যন্ত খেয়ালটুকুই রাখতে পারেনি। এখন সারির যদি কোনো কিছু হয় তাহলে এই সব কিছুর জন্য রেহমানই দায়ী থাকবে। মায়ের মুখে এইসব কথা শুনে রেহমানের অনেক কষ্ট লাগে। তখনই মাসায়ুর কাছে কল আসে তার কাজের স্থান থেকে, যা দেখে রেহমান মাসায়ুকে বলে যে সে যেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেননা সারির দেখাশোনা করা তো শুধুমাত্র রেহমানের দায়িত্ব। একথা বলে রেহমান সেখান থেকে চলে আসে। মাসায়ুও বুঝতে পারে যে সেও কোথাও না কোথাও আজকের এই সিচুয়েশনের জন্য দায়ী। সবকিছু নিয়ে রেহমানও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে আমরা ছোট্ট আদিলকে দেখতে পাই।
যে কিনা আজ নিজের বন্ধু হারিয়ে বাড়িতে ফিরে এসেছিল। তবে বাড়িতে তার জন্য অপেক্ষা করার মতো কেউই ছিল না। তার খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখা ছিল, আর সেই সাথে ছিল একটা ছোট্ট নোট, যেখানে তার সৎমা লিখে রেখে গিয়েছিল যে তাদের আজ রাতে বাড়ি ফিরতে দেরি হবে, তাই আদিল যেন খেয়ে শুয়ে পড়ে। আমরা বুঝতে পারি বেচারা এই ছোট্ট আদিলের এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ ছিলই না। সে একেবারেই একা ছিল। এদিকে ওই রাতে হঠাৎই কিছু আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় রেহমানের। মনে হচ্ছিল তার দরজায় কেউ কড়া নাড়ছে। এমন সময় তার ঘরে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। রেহমান এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে জানালার কাছে ভয়ানক এক আকৃতিকে দেখতে পায়। পর মুহূর্তেই ছাদ থেকে মনে হয় কেউ যেন দৌড়ে যাচ্ছে। হঠাৎই সারি সেখানে চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে চলে যায় রুমের বাইরে। তার পিছু পিছু রেহমানও ছুটে যায়। সে তো এটা ভেবে খুশি হচ্ছিল যে তার বোন সারি হয়তো বা ফিরে এসেছে, তাই সে সারিকে ডাকতে থাকে ঘুমাতে যাওয়ার জন্য। তখনই তার মনে হয় ডাইনিং রুমে হয়তো বা সারি রয়েছে। সে দেখতে পায় ডাইনিং টেবিলের নিচ থেকে সারির পা তো দেখা যাচ্ছে, তবে উপর থেকে সেখানে কেউই ছিল না। এমন সময় সারি তার পাশ থেকেই দৌড়ে চলে যায়। সে তার পিছু পিছু যেতে লাগলে উপরের ল্যাম্পটিও একা একা নড়তে থাকে। সে দেখতে পায় সারি একটা পর্দার পেছনে লুকিয়ে আছে, যেখান থেকে সে হাতের ইশারায় রেহমানকে নিজের কাছে ডাকছে। সে কাছে গিয়ে হাতে স্পর্শ করতেই সারির এক ভয়ানক রূপ দেখা যায়, যে কিনা রেহমানকে বলে যে তাকে খোঁজার কোনো প্রয়োজন নেই, সে মাদার উইয়ের সাথে বেশ আনন্দে আছে। একথা বলার পর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। রেহমান বুঝতে পারছিল না যে সে এইমাত্র কি দেখেছে, তার কি করা উচিত। দৃশ্য চলে যায় রেহমানের বান্ধবী শিলার বাড়িতে। শিলা তখন ওয়াশরুমে দাঁত ব্রাশ করছিল। এমন সময় ঘর থেকে তার মা তাকে ডাক দেয়। সে রুমে গিয়ে দেখতে পায় তার মা বিছানায় বসে আছে। তার মনে হচ্ছিল তার মা হয়তোবা তার উপর রেগে আছে রেহমানের বোনের হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে। তাই সে তার মায়ের সাথে কথা বলতে লাগলে তার মা এখানে বেশ অদ্ভুত কিছু কথা বলে। সে বলে ওই বাড়িটি সাধারণ কোনো বাড়ি নয়, দেখে মনে হতে পারে সেখানে কেউ থাকে না, তবে সেখানে এক ভয়ানক শক্তি রয়েছে। শিলার মা এই কথা বলতে না বলতেই দরজায় নক করে শিলার বাবা। শিলা দরজা গিয়ে খোলে। তখনই দেখা যায় শিলার মা পেছন থেকে তাদের দুজনকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসছে, যা দেখে শিলা তো একদমই হতবাক হয়ে যায়। যদি তার মা এতক্ষণ রান্নাঘরে ছিল তাহলে তার ঘরে কে ছিল? শিলা কিছুই বুঝে উঠতে পারে না। পরদিন সকালে রেহমান তৈরি হয়ে নেয় স্কুলে যাওয়ার জন্য। তবে সে যাওয়ার আগে তার মা এবং বোনের সাথে তার ছবিগুলো দেখছিল। এমন সময় তার মা বাড়িতে ফিরে আসে। পুরো রাত মাসাইও বাড়ির বাইরে ছিল। সারাটা রাত সে সারিকে খুঁজে বেরিয়েছে। রেহমান এই ব্যাপারে প্রশ্ন করলে মাসাইও তাকে আবারও ইগনোর করে। রেহমান এবার অনেকটা ভেঙে পড়ে। সে মাসাইওর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তখন মাসাইও বলে সারি এতটাই ছোট যে সে একা ঘুমাতে পারে না, সে এখনো পর্যন্ত একা গোসল পর্যন্ত করতে পারে না, আর এই মুহূর্তে সে সম্পূর্ণরূপে একা রয়েছে। না তার ভাই তার পাশে আছে, না তার মা। এই মুহূর্তে তার সাথে কি হচ্ছে এটা ভেবেই মাসাইও দম বন্ধ হয়ে আসছে। এই কথা বলে সে কাঁদতে থাকে। তখন তাকে সান্ত্বনা দেয় রেহমান। সারির চিন্তায় তারা দুজনেই ভীষণভাবে ভেঙে পড়েছিল। ওই দিন স্কুলে গিয়ে রেহমান আইসিটি ক্লাস চলাকালীন ইন্টারনেটে সার্চ করে সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের রক্তে গায়েব হওয়া বাচ্চাদের ব্যাপারে, যেখান থেকে সে এক বিশেষ পেতনির ব্যাপারে জানতে পারে, যার নাম ছিল উই উই গাম্বল। এই পেতনিটি ছিল বিভৎস দেখতে, আর ইন্দোনেশিয়ার লোককথা অনুযায়ী এই উই উই গ্যাম্বলের নিজের কোনো বাচ্চা নেই। তাই তো সন্ধ্যার সময় কোনো বাচ্চাকে সে একা পেলে তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়, বিশেষ করে ওই সকল বাচ্চাদেরকে যাদের পরিবার তাদেরকে খুব একটা ভালোবাসে না অথবা সময় দেয় না। সে ইন্টারনেটে উই উই গাম্বলের বিভৎস এক ছবি পায়, যেখানে একটা বাচ্চাকে সে ধরে রেখেছিল। আচমকাই ওই বাচ্চার মুখ নড়ে ওঠে, যা দেখে কেঁপে ওঠে রেহমান। এই জিনিসটা ক্লাসের সকলে লক্ষ্য করে। এখন ওই দিন গতরাতের ঘটনার ব্যাপারে রেহমান তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। তখন শিলা গতরাতে তার সাথে ঘটা ওই অদ্ভুত ঘটনার ব্যাপারেও জানায়। সেই সাথে ধারণা করে যে এই সব কিছু ওই বাড়ির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তা না হলে সে ঘরের ভেতরে তার মায়ের রূপে যে শক্তিকে দেখেছিল সে কেন বারবার ওই বাড়ির কথা বলছিল। রেন তো এমন কিছু অনুভব করেনি, তবে তার মনে হচ্ছিল সারিকে উই উই গাম্বলই তুলে নিয়ে গিয়েছে।
শিলা এইসব ব্যাপারে বিশ্বাস না করতে চাইলে রেন্তো তাকে বোঝায় যে এই ধরনের এন্টিটি সত্যিই পৃথিবীতে আছে, যাদেরকে অন্যান্য ধর্মাবলম্বীরা পেতনি, ভূত, আত্মা বললেও আমরা এই সকল এন্টিটিকে শয়তান অথবা জিন বলে থাকি। এরকমই একটা শয়তান মহিলা জিনই হলো উইবি গম্বেল, যে কিনা ভয়ানক দেখতে, যার মৃত্যুই হয়েছিল তার সন্তানকে হারানোর কষ্টে। আর এই কারণেই সে মানুষের সন্তানকে তুলে নিয়ে যায়, তাদের দেখাশোনা করে, তাদের সাথে খেলাধুলা করে, তাদেরকে সময় দেয়। এর ফলে ওই বাচ্চারা নিজের পরিবারকে ভুলে যায়, সেই পরিবারকে যারা কিনা একটা সময় তাদেরকে ইগনোর করত। একথা শুনে রহমান বেশ রেগে যায়। তার মনে হচ্ছিল যে রেন্তো হয়তো বা তাকেই দায়ী করছে। তবে রেন্তো তাকে বোঝায় যে সে সারির সাথে খারাপ ব্যবহার করেছিল, আর এর পরপরই সারি গায়েব হয়ে গিয়েছিল। এর মানে নিশ্চয়ই উইবি গম্বেল ওই খারাপ ব্যবহারের সুযোগ উঠিয়েছে। এখন সারিকে বাঁচাতে চাইলে তাদের 3 দিনের থেকে বেশি সময় নেওয়া যাবে না। গায়েব হওয়ার দিন থেকে 3 দিনের মধ্যে তারা যদি সারিকে খুঁজে না পায়, তাহলে তারা শুধুমাত্র সারির ডেড বডি ছাড়া আর কিছুই পাবে না। শিলা প্রশ্ন করে যে তাহলে এখন তারা কি করবে। উত্তরে রেন্তো বলে তাদেরকে ওই বাড়িতে যেতে হবে, যেটা কিনা উইবি গম্বেলের আস্তানা। তাদের ধারণা ছিল যে এই বাড়ির ভেতরেই তারা সারির সন্ধান পাবে। তাই তো তারা ঠিক করে সম্পূর্ণভাবে রেডি হয়ে তারা বিকালে এই স্থানে আসবে এবং একসাথে এই বাড়ির ভেতরে প্রবেশ করবে। তাই তো বাড়িতে গিয়ে তারা 3 জন প্রস্তুতি নিতে থাকে। পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে রহমান যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন সে দেখতে পায় মাসায়ু নামাজের পাটিতে বসে কান্নাকাটি করছে এবং মোনাজাতে মহান আল্লাহ তাআলার কাছে সারির সুরক্ষার জন্য দোয়া করছে। এখন ওই সময় আমরা আদিলকে দেখতে পাই, যে কিনা নিজের বান্ধবী সারির খোঁজে ওই বাড়ির সামনে চলে এসেছিল। এমনকি সে বাইরে সাইকেল রেখে বাড়ির ভেতরে প্রবেশ পর্যন্ত করে। সেখানে ঢুকে সে সারিকেই ডাকছিল। এমন সময় সে সারির হাসির শব্দ শুনতে পায় এবং জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় ভেতরে সারি বসে কাঁচা মাংস খাচ্ছে। সে সারিকে ডাকার চেষ্টা করে, তখনই ওই শক্তি তাকে দেখে ফেলে এবং সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই সেখানে চলে আসে রহমান। রেন্তো এবং শিলাকে আদিল জানায় যে ভেতরে সে সারিকে দেখেছে, যে কিনা কাঁচা মাংস খাচ্ছিল। রেন্তো তাকে প্রশ্ন করে যে সারি বাদে সে সেখানে আর কি দেখেছে। তখন আদিল ওই উইবি গম্বেলের বর্ণনা দেয়, যা শুনে তারা নিশ্চিত হয়ে যায় যে এটাই উইবি গম্বেলের আস্তানা। এর মানে তারা ঠিক জায়গায় এসেছে। এখন এই বাড়ির দরজায় তালা দেওয়া ছিল, যে তালা কোনোভাবে আনলক করে ফেলে রেন্তো। আর এরপর তারা 4 জন বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় এই পুরো বাড়ি জুড়ে ছেয়ে আছে গাছের শেকড়। তবে এটা তো স্বাভাবিক নয়, দালান বাড়িতে কিভাবে শেকড় গজিয়েছে। তখন রেন্তো বলে উইবি গম্বেল সাধারণত গাছে থাকে, সে এখানে থাকতে পারছে, এর মানে নিশ্চয়ই এই বাড়িটিকে সে গাছের মতো পরিণত করে নিয়েছে। অর্থাৎ এটা আরও একটা সাইন ছিল যে এখানে উইবি গম্বেল আছে। তাই তো রহমান একদমই চাচ্ছিল না যে আদিল তাদের সাথে এই বাড়ির ভেতরে যাক। সে আদিলকে এখান থেকে চলে যেতে বলে, তার বাবা মা চিন্তা করবে। তখন আদিল বলে বাড়িতে তাকে দেখাশোনার মতো কেউ নেই, কেউ তার জন্য চিন্তা করবে না। এছাড়া সে তার ফ্রেন্ড সারিকে খুঁজতে চায়। ফলে রহমান এখানে তার কথা মেনে নেয়, তবে তাকে একটা শর্ত দেয় যে আদিল যেন সব সময় রহমানের সাথে থাকে, বেশি দূরে অথবা চোখের আড়ালে না যায়। এখন এরপর তারা সারিকে খোঁজার কাজে লেগে পড়ে। এমনিতেই তাদের হাতে খুব বেশি সময় ছিল না, দ্রুত সময়ের মধ্যে সারিকে খুঁজে বের করতে হবে। তারা সেখান থেকে ভেতরে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাই বাড়িটির দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। ভেতরে প্রবেশ করতেই রেন্তো চমকে ওঠে। সে দেখতে পায় ঘরের এক কোনায় লম্বা চাদর মুড়ি দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। রহমান সাহস করে সেদিকে এগিয়ে যায় চাদরটি সরানোর জন্য। তবে তখনই চাদরের নিচে থাকা ব্যক্তি যেন নিঃশ্বাস নিয়ে ওঠে। এরপরও রহমান ঘাবড়ায় না, সে ওই চাদরের কাছে যায় এবং সেটা টেনে সরিয়ে ফেলে। দেখা যায় সেখানে তো শুধুমাত্র একটা ঝাড়বাতি ছিল, ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। এবার তারা 4 জন এদিক সেদিক দেখছিল। তখনই আদিল সারিকে দেখতে পায়, যে কিনা সিঁড়ি রুমের দিকে চলে যাচ্ছিল। আদিল তার পিছু পিছু গেলে রহমানও তার পিছু করে। সেখান থেকে সে আদিলকে একটা ঘরে ঢুকতে দেখতে পায়। সে তার পিছে যাচ্ছিল, তবে তখনই সে পাশের টেবিলে রাখা একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। এই পরিবারে ছিল এক দম্পতি এবং তাদের 3 বাচ্চা। রহমান ধারণা করে যে এই পরিবারই হয়তো বা এই বাড়িতে থাকতো।
তখনই হঠাৎ করে উপরতলা থেকে আওয়াজ আসে। তার মনে হয় সারি হয়তো বা উপরে রয়েছে, তাই সে তাকে ডাকতে ডাকতে সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তার নিজেরও অনেকটা ভয় লাগছিল। এমন সময় সে উপরে সত্যিই সারিকে দেখতে পায়, যে কিনা কিছু একটা গুনগুন করতে করতে ভেতরের দিকে যাচ্ছিল। তাই তো রেহমান দৌড়ে চলে যায় সারির কাছে। অন্যদিকে অন্য এক সারিকে ফলো করতে করতে আদিল চলে এসেছিল অন্য এক ঘরে। শিলা এবং রেন্ত নিচের ঘরে সারিকে খুঁজে বেড়াচ্ছিল। উপর থেকে রেহমান তাদেরকে ডাকও দেয় যে সে সারিকে খুঁজে পেয়েছে, তবে নিচে থেকে তার কোনো কথাই শোনা যাচ্ছিল না। শিলা ডাইনিং টেবিলের কাছে যায় এবং সেখানে নষ্ট পচা খাবার দেখতে পায়। সে এগুলো দেখছিল, তখনই আদিল এদিকে রেহমানের ডাক শুনে তার কাছে চলে যায়। রেহমান তখনও পর্যন্ত শিলাকে ডাকছিল, তবে শিলা রেহমানের কোনো ডাকই শুনতে পায় না। আর যেহেতু এতবার ডাকার পরও রেন্ত এবং শিলা উপরে আসছিল না, তাই রেহমান ঠিক করে যে সে আদিলকে নিয়ে একাই ভেতরে যাবে সারির কাছে। অন্যদিকে আমরা রেন্তকে দেখতে পাই, যে কিনা নিচের একটা ঘরের ভেতরে সারিকে দেখতে পায়। সারি হেঁটে চলে যায় একটা আলমারির পেছনে। রেন্ত তার পিছু পিছু ওই ঘরের ভেতরে প্রবেশ করে এবং আলমারির পেছনে চেক করে, তবে সেখানে সে কাউকেই দেখতে পায় না। তখনই আমরা দেখতে পাই ওই ঘরের দরজাটি এক ভয়ানক হাত বন্ধ করে দিচ্ছে। যে ব্যাপারটা খেয়াল করে না রেন্ত। সে তো তখনও আলমারির পেছনে সারিকে খুঁজছিল, তবে সেখানে সে কাউকে না দেখে যখন বের হয়ে আসতে যাবে, তখনই সে বুঝতে পারে যে এই ঘরের দরজাটি লক হয়ে গিয়েছে। তাই সে শিলার কাছে সাহায্য চাইতে থাকে। শিলারও মনে হয় পাশের ঘরের ভেতরে সে রেন্তকে প্রবেশ করতে দেখেছিল, তবে সে গিয়ে দেখতে পায় ঘরের দরজাটি লক। সে পাশের জানালা থেকে ভেতরে লাইট মেরে দেখতে থাকে যে ভেতরে রেন্ত আছে কিনা, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। অথচ মজার বিষয় হলো রেন্ত এই ঘরের ভেতরেই আটকা ছিল। শুধুমাত্র তাই নয়, সে তো ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে শিলার কাছে সাহায্য চাইছিল। তবে এই বাড়িটি এতটাই রহস্যময়, অদ্ভুত এবং ভুতুড়ে ছিল যে না রেন্ত শিলাকে দেখতে পাচ্ছিল এবং তার ডাক শুনতে পাচ্ছিল, না শিলা রেন্তকে দেখতে পাচ্ছিল, এমনকি তার চিৎকার পর্যন্ত শুনতে পারছিল না। এখন এইভাবেই চিৎকার করতে করতে রেন্ত লক্ষ্য করে যে ওই ঘরে থাকা আলমারির দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে। যা দেখে সে সেদিকে এগিয়ে যায় যে এর ভেতরে সারি আছে কিনা। তখনই পায়ের কাছে সে একটা ইঁদুরকে দেখতে পায়। এরপর যখন সে আবার ওই আলমারির দিকে তাকায়, তখনই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে শিলাও রেন্তর কোনো খোঁজ না পেয়ে আশেপাশে দেখছিল। তখনই একটা চাদরের নিচ থেকে সে এক ভয়ানক ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পায়, যে কিনা চাদরে মুড়ি দিয়ে তার সামনেই আস্তে আস্তে করে উঠে দাঁড়ায়। এটা দেখে শিলা এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে দ্রুত ওই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তখনই পেছন থেকে এক ভয়ানক হাতকে দেখা যায়, যেটা শিলাকে স্পর্শ করতে গিয়েও স্পর্শ করে না। এদিকে রেহমান আদিলকে নিয়ে তখনও উপরের ঘরগুলোতে সারিকে খুঁজে বেড়াচ্ছিল। এই ঘরটিতে অনেক বেশি অন্ধকার ছিল, যে কারণে আদিল ভীষণ ভয় পাচ্ছিল। তাই তো রেহমান তার জন্য বাতি জ্বালায়। সে যখন বাতিগুলো জ্বালিয়ে রাখছিল, তখন সে সেখানে একটা ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিতে কিছু কথা লেখা ছিল। কেউ লিখেছিল তার বাবার ব্যাপারে, যে তাদের বাবা এত বেশি রাগী যে রাগ উঠলে সে নিজের বাচ্চা কাচ্চাকেও প্রচন্ড মারধর করে। এটা শুনে আদিল বলে ওঠে যে তার বাবাও তাকে ভীষণ মারধর করে। একথা বলে সে নিজের পিঠের দাগ দেখায়। ছোট্ট ছেলে আদিলের পিঠে তার বাবার এরকম মারের দাগ দেখে রেহমানের অনেক খারাপ লাগে। সে আদিলকে নিয়ে ওই ঘর থেকে বের হয়ে আসতে যাবে, এমন সময় তাদের দুজনের মাঝখানে ছাদ ভেঙে পড়ে। ফলে তারা দুজনই আলাদা হয়ে যায় এবং এই সুযোগে ওই শক্তি আদিলকে টেনে নিয়ে যায়। রেহমান ছুটে চলে যায় তাকে বাঁচাতে, তবে সে সেখানে গিয়ে কাউকেই খুঁজে পায় না। এমন সময় সারি রেহমানকে ডাক দেয়। আওয়াজ ফলো করে সে ওই ঘরে থাকা ছোট্ট একটা দরজার সামনে চলে আসে, যেখানে সে সারি এবং তার মা মাসায়ুকে দেখতে পায়। এই ভয়ানক রূপ দেখে সে সারিকে বোঝানোর চেষ্টা করে যে তার পেছনে যে দাঁড়িয়ে আছে সে তাদের মা না। একথা বলতেই মিসেস ওয়েন্ডা নিজের আসল রূপে চলে আসে। তবে সারি এতে ভয় পায় না, বরং সে তো ভয়ানকভাবে মিসেস ওয়েন্ডার আঙুল ভেঙে সেটা খেতে শুরু করে। রেহমান তাকে আটকাতে গেলে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পর রেহমান ওই দরজাটি খোলে ঠিকই, তবে এখন আর সেখানে কেউই ছিল না। এদিকে ওই সময় রেন্তর জ্ঞান ফিরে আসলে সে আবারও ওই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় তার সামনে থাকা ওই আলমারির ড্রয়ারগুলো খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে ভয়ানক দুটো বাচ্চা।
সেই সাথে ঘরের কোনায় আরও একটা মেয়ে বাচ্চার আত্মা দাঁড়িয়েছিল। তারা তিনজনই খুবই ভয়ানকভাবে রেন্তোর দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে শিলা দেখতে পাই এই বাড়ির সামনে দিয়ে একজন লোক যাচ্ছে। সে জানালার কাছে গিয়ে ওই লোকটির কাছে সাহায্য চাইতে থাকে, আর স্বাভাবিকভাবেই লোকটি বাড়ির ভেতরে কাউকে দেখতে পায় না, সেই সাথে কারো সাহায্য চাওয়ার কণ্ঠও শুনতে পায় না, এবং সে সেখান থেকে চলে যায়। এরই মাঝে রেন্তো দরজা খুলে কোনোভাবে ওই ঘর থেকে বেরিয়ে আসে, যা দেখে শিলা তার কাছে ছুটে যায়। এদিকে উপরে রেহমান একা একা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়, এবং সেদিকে এগিয়ে যেতেই ওই বিশাল আকৃতির ভয়ঙ্কর উইউই গম্বেলকে দেখতে পায়, যে কিনা হাতে করে আদিলকে নিয়ে একটা কর্নারে যায়, এবং সেখানে গিয়ে সে নিজের মুখ থেকে পেট পর্যন্ত খুলে ফেলে এবং আদিলকে এইভাবে আস্তই খেতে আরম্ভ করে। এটা দেখে রেহমান অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই তো সে দ্রুত পাশের সিঁড়ি দিয়ে নেমে পালাতে চাইছিল। তবে পালাতে গিয়েই সে দেখতে পায় ওই কর্নারে তো কেউই নেই। তখনই উইউই গম্বেল তার পেছনে চলে আসে এবং সে ভয় পেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এর ফলে কাচের একটা অংশ তার পিঠের ভেতরে ঢুকে যায়। সে অনেকটা আঘাত পেয়েছিল। তখনই সেখানে চলে আসে শিলা এবং রেন্তো। শিলা এবং রেন্তো তাদের সাথে যা কিছু ঘটেছে সবকিছু খুলে বলতে থাকে রেহমানকে। রেহমানও এখানে বলে যে উপরের রুমে সে উইউই গম্বেল এবং সারিকে দেখেছে। রেন্তো তাদেরকে আদিলের ব্যাপারে বলতেই যাচ্ছিল, এমন সময় তারা সারির কণ্ঠ শুনতে পায় এবং ওই কণ্ঠস্বর ফলো করতে করতে তারা একটা ঘরে চলে আসে। রেহমান সিদ্ধান্ত নেয় যে তারা তিনজন মিলে আগে এই ঘরটি খুব ভালোভাবে সার্চ করবে, আর এরপরও যদি সারিকে না খুঁজে পায় তাহলে তারা বাইরে চলে যাবে এবং পরবর্তীতে বড় ধরনের হেল্প নিয়ে তারা এই বাড়িতে আসবে, যাতে করে পুরো বাড়ির ভেতরে তারা সার্চ করতে পারে। ব্যাপারটা রেন্তো এবং শিলাও মেনে নেয়। এমন সময় রেন্তো দেখতে পায় সারি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তারা সেদিকটাই দেখছিল। এমন সময় উপর থেকে একটা কাপড় উঠতে শুরু করে, যে কালো কাপড়টি তাদের সামনে এসে পড়ে এবং সেটা আস্তে আস্তে করে পরিণত হয় মিসেস ওয়েন্ডাতে। সেখানে ওই তিনটা বাচ্চাদের আত্মাও চলে আসে, যারা কিনা মিসেস ওয়েন্ডার কাছে যায়। মিসেস ওয়েন্ডা এখানে নিজের পরিচয় বলে যে সে মিসেস উই। রেহমান তাকে সারিকে ফিরিয়ে দিতে বলে। তখন মিসেস ওয়েন্ডা তার কাছে সারিকে নিয়ে আসে এবং প্রশ্ন করে যে সে তার মায়ের কাছে ফিরে যেতে চায় কিনা। সারি তখন বলে যে না, সে তার ভাই এবং মায়ের কাছে ফিরে যেতে চায় না। মিসেস ওয়েন্ডা অনেক ভালো, সেই তাকে ভালোবাসে। সে তার কথা শুনে তার সাথে খেলাধুলা করে। তার রূপে সে একজন নতুন মা পেয়েছে। এই সকল কথাই সারি বারবার বলতে থাকে। রেহমান তাকে বোঝাতেই যাচ্ছিল, তবে রেন্তো তাকে আটকে নেয় এবং তাকে বলে এটা শুধুমাত্র সারির আত্মা। সারির বডিকে আগে তাদের খুঁজে বের করতে হবে, তা না হলে তার আত্মাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। ফলে রেহমান চুপ হয়ে যায়। সারির আত্মাও সেখান থেকে চলে যায়। তখন মিসেস ওয়েন্ডা বলতে থাকে যে তারা চাইলেও এখন আর সারিকে ফিরিয়ে নিতে পারবে না, কেননা তার আত্মা মিসেস ওয়েন্ডার। কথা বলতেই রেহমান বলে ওঠে যে সে তো মিসেস ওয়েন্ডাই না, সে কেন মিসেস ওয়েন্ডার আড়ালে লুকিয়ে আছে। উইউই গম্বেল যেন নিজের আসল রূপে আসে। কথা বলা মাত্রই ওয়েন্ডার কিছু একটা হতে শুরু করে। আশেপাশের পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। সে পরিণত হয় উইউই গম্বেলের ওই বিভৎস চেহারায়। তাকে দেখা মাত্রই রেহমান ছুটে চলে যায় তাকে মারার জন্য। তবে উইউই গম্বেল তো তাকে নিজের কাছে পর্যন্ত আসতে দিচ্ছিল না। তারা দুজন যখন এইসবে ব্যস্ত ছিল তখন রেন্তো নিজের ব্যাগের ভেতরে ছুরি খুঁজতে থাকে। শিলা তাকে মানাও করে যে উইউই গম্বেলের সাথে তারা পেরে উঠবে না। তবে রেন্তো বলে যে তাদের অন্ততপক্ষে শেষ চেষ্টাটুকু তো করতে হবে। কথা বলেই সে ছুরি নিয়ে ছুটে যায় উইউই গম্বেলের দিকে। সে যখন ব্যস্ত ছিল রেহমানকে আটকাতে, তখন এই সুযোগ নিয়ে রেন্তো তার হাতের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে সে চিৎকার করে ওঠে এবং তার রক্তগুলো উপরে উঠে হাওয়াতেই দলা পাকিয়ে যায় এবং সেটা ঢুকে যায় রেন্তোর ভেতরে, যার ফলে রেন্তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে রেহমানের গলা চেপে ধরে তাকে হাওয়ায় তুলে ধরে উইউই গম্বেল। রেহমান তখন তাকে এইসবের কারণ জিজ্ঞাসা করে, আর এই কারণ জিজ্ঞাসা করতেই উইউই গম্বেল তাকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই রেহমান চলে যায় এক অদ্ভুত দুনিয়ায়, যেখানে সে দেখতে পায় মিসেস ওয়েন্ডার সাথে কি কি ঘটেছিল। মিসেস ওয়েন্ডা তার স্বামী সন্তানদের নিয়ে এই বাড়িতেই থাকত। তার স্বামী প্রচন্ড রাগী ছিল। মিসেস ওয়েন্ডার 3টা বাচ্চা ছিল, সেই সাথে আবারও সে প্রেগনেন্ট হয়ে যায়। তবে তার স্বামীর দাবি এই বাচ্চা নাকি তার না। মিসেস ওয়েন্ডা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে তাকে কোনো রকম ধোঁকা দেয়নি, এই বাচ্চা তারই।
তবে তার হাজবেন্ড তো তার কোনো কথাই শোনে না, বরং তাকে প্রচন্ড মারধর করতে থাকে। এই সব কিছু ওই বেচারা 3 বাচ্চার সামনেই ঘটছিল। একটা বাচ্চা তো এগিয়েও যায় তার বাবাকে শান্ত করার জন্য, তবে তাদের বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এরপর গরম পানি নিয়ে আসছে মিসেস ওয়েন্ডার দিকে এবং বলে এবার সে মিসেস ওয়েন্ডাকে উপযুক্ত শাস্তি দিবে। এই কথা বলে সেই ফুটন্ত গরম পানি ঢেলে দেয় মিসেস ওয়েন্ডার মুখে। প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের নির্যাতন আর সহ্য করতে পারে না মিসেস ওয়েন্ডা, আর এভাবেই তাকে আহত করে রেখে তার হাজবেন্ড সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় মিসেস ওয়েন্ডা এবার পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তাই তো সে পরদিনই খাবারের সাথে বিষ মিশিয়ে 3 বাচ্চাকে খাইয়ে দেয়, যার ফলে তারা সেখানেই মারা যায়। আর তারা মারা যাওয়ার পর মিসেস ওয়েন্ডা নিজেও বিষ পান করে। তবে সে পুরোপুরিভাবে মারা যাওয়ার আগেই তার সামনে আসে ভয়ানক এক শয়তান। মৃত্যুর সময় এইভাবে শয়তানকে সামনে দেখে ওয়েন্ডা এখানে নিজেকে তার কাছে সমর্পণ করে। শুধুমাত্র নিজেকেই নয়, বরং সে নিজের 3 সন্তানকেও শয়তানের হাতে সঁপে দেয়। বদলে সে চাই শুধুমাত্র তার এই রাগ যেন সারা জীবনের জন্য অব্যাহত থাকে। আর এই ব্যাপারটা শয়তান মেনেও নেয়। মৃত্যুর পর সে যখন কবরে ছিল তখন তার হাত পা পরিণত হয় উইউই গম্বেলে, যার ফলে আমরা বুঝতে পারি ওয়েন্ডা কেন উইউই গম্বেলে পরিণত হয়েছিল। সে যেহেতু শয়তানের কাছে চেয়েছিল যে এই বাড়িতেই যেন তার গ্রাজ অব্যাহত থাকে, তাই সে মৃত্যুর পর এই বাড়িতেই থাকতে শুরু করে নিজের 3 বাচ্চার সাথে। আর এরপর থেকে এই বাড়িটি কারোর কাছে কখনো বিক্রি করা যায়নি, কারণ এই বাড়িতে 3 সন্তানের সাথে উইউই গম্বেল থাকে, অর্থাৎ ওয়েন্ডা। এখন এই পুরো ঘটনাটি রেহমান অজ্ঞান অবস্থায় দেখতে পাচ্ছিল, যেখানে তার জ্ঞান ফিরিয়ে আনে শিলা। শিলা রেন্তে এবং রেহমানকে বলে তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, দরকার হয় পরবর্তীতে তারা হেল্প নিয়ে আসবে। একথা বলতে না বলতে হঠাৎ করে কাউন্টডাউন শুরু হয়ে যায়। এ যেন লুকোচুরির কাউন্টডাউন, যেন উইউই গম্বেল এখন রেহমান, শিলা এবং রেন্তোর সাথে লুকোচুরি খেলতে চাইছিল, যে ব্যাপারটা তারাও বুঝতে পারে এবং দ্রুত লুকিয়ে পড়ে। দেখা যায় উইউই গম্বেলের ভয়ানক এক জিহবা খুঁজে বেড়াচ্ছে তাদের 3 জনকে। আস্তে আস্তে এই লম্বা জিহবা পৌঁছে যায় শিলার কাছে এবং তার পা পেঁচিয়ে ধরে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। বাকিরা তাকে কোনো মতে আটকানোর চেষ্টা করতে থাকে। তখনই রেহমান হার মেনে নেয়। সে শিলাকে না আটকিয়ে বরং সারির সাথে সরাসরি কথা বলতে থাকে, যে সে যেখানেই থাকুক না কেন সে জানে তার ভাই এবং মা তাকে ভীষণ ভালোবাসে। সে কখনো উইউই গম্বেলের সাথে থাকার সিদ্ধান্ত নিতে পারে না। তার মনে পড়তে থাকে ওই সকল সুন্দর মুহূর্তের কথা যেগুলো সে তার বোন সারির সাথে কাটিয়েছিল। ঠিক একই সময় আমরা মাসায়ুকে দেখতে পাই, যে কিনা পুলিশ এবং এলাকাবাসীর সাথে মিলে তার 2 সন্তানকে খুঁজে বেড়াচ্ছিল। এখন তো সে রেহমানকেও খুঁজে পাচ্ছিল না, তাই সে তাদের ছবি বের করে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে প্রমিস করছে যে এরপর থেকে সে তার 2 সন্তানকেই পর্যাপ্ত সময় দিবে। সে তাদেরকে কোনো রকম ইগনোর করবে না, তারা যেন যে কোনোভাবে বাড়িতে ফিরে আসে। মাসায়ুর মনে মনে বলা এই কথাগুলো যেন উইউই গম্বেলের কানে বাজছিল। পরিবারের ভালোবাসার কাছে উইউই গম্বেলের শক্তি দুর্বল হয়ে পড়ে। রেন্তোর বলা এই কথা যেন আরও একবার সত্য প্রমাণিত হয়। উইউই গম্বেল এখানে ছটফট করতে থাকে। আবারও তার মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে সারি। সেই সাথে তার জিহবা এবার শিলাকেও ছেড়ে দেয়। রেহমান গিয়ে সারিকে জড়িয়ে ধরে, অন্যদিকে শিলাকে সামলায় রেন্তো। আর এরপর রেন্তো উইউই গম্বেলকে উদ্দেশ্য করে বলে যে সে খুব ভালো করে জানে যে উইউই গম্বেল তাদের ভয়ের উপর ভিত্তি করেই এই পৃথিবীতে বাস করতে পারে। তাই এখন আর তারা যেহেতু তাকে ভয় পায় না, তাই সে যেন নিজের দুনিয়াতে ফিরে যায়। একথা বলতেই উইউই গম্বেলের শরীর ধ্বংস হতে থাকে এবং কিছু সময়ের মধ্যে সেটা মিলিয়ে যায় হাওয়ায়। ফলে তারা 3 জনই হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে নিজের বোনকে ফিরে পেয়ে রেহমান তো অনেক খুশি ছিল। এমন সময় রেন্তো লক্ষ্য করে বাড়ির দরজাটিও আপনা আপনি খুলে গিয়েছে, অর্থাৎ এখন তারা মুক্তভাবে এই বাড়ি থেকে বের হতে পারবে। তাই তো রেহমান এবার সারিকে কোলে তুলে নেয় এবং বেরিয়ে আসে ওই বাড়ি থেকে। বাড়ির দরজায় থাকা সিলের জন্য লাগানো কাঠ ভেঙে ফেলে রেন্তো। ততক্ষণে দিনের আলো ফুটে গিয়েছিল। আশেপাশে পুলিশ এবং এলাকাবাসীরা তখনও সারিকে খুঁজছিল। যাদেরকে ডাক দিতেই তারা সেখানে পৌঁছে যায়। মাসায়ু ছুটে চলে যায় তার মেয়ের কাছে। এখানে রেন্তো এবং শিলার বাবা মাও ভীষণ চিন্তায় পড়ে সেখানে চলে এসেছিল। তারাও নিজের সন্তানকে সুরক্ষিত অবস্থায় দেখে ভীষণ খুশি হয়।
তখন রেন্তো বলে যে তাদের বাবা মায়ের ভালোবাসার জোরেই গত রাতে তারা উইবি গম্বেলের হাত থেকে বেঁচে গিয়েছিল। তবে বাঁচতে পারেনি আদিল, কেননা তাকে ভালোবাসার মতো এই পৃথিবীতে একজন ব্যক্তিও নেই। এ কারণেই উইবি গম্বেল খুব সহজেই তাকে নিয়ে যেতে পেরেছে নিজের দুনিয়াতে। আর এভাবেই হয়তোবা আদিলও তার হারিয়ে যাওয়া মায়ের ভালোবাসা ফিরে পেয়েছে। এখন ঠিক এইভাবেই তারা সকলে নিজেদের সাধারণ জীবন পথে ফিরে আসে। এখন রেহমান আরও বেশি দায়িত্বশীল হয়েছে। সে মাসাইয়ের অনুপস্থিতিতে সারির ঠিকমতোভাবে খেয়াল রাখে। সে যখন খেলে তখনও রেহমান তার পাশেই বসে থাকে এবং তাকে পরম যত্নে আগলে রাখে। মাসাইও এখন নিজের পরিবারকে সময় দিয়ে এরপরই বাইরের কাজে যায়। সে যখন রান্না করে তখনও সারিকে নিজের সাথে রাখে, ফলে সারিও এখন ভীষণ খুশি ছিল। এরকমই একদিন ভালো সময় কাটানোর মাঝে মাসাইও চলে যায় রান্নাঘরে। তখন সারি রেহমানকে বলে যে সে লুকোচুরি খেলতে চায়, তার ভাইও যেন তার সাথে খেলে। লুকোচুরির কথা শুনে রেহমান একটু ঘাবড়ে যায়। কয়েকদিন আগেই এই লুকোচুরি খেলা নিয়ে যা কিছু হয়ে গেল তার সাথে, এখন আর তার সাহসে কুলাচ্ছিল না। তবুও সারির আবদারে সে বাধ্য হয় রাজি হতে। এখন সে বাইরে গিয়ে কাউন্টডাউন করছিল। এরই মাঝে সারি লুকিয়ে পড়ে, আর এরপর রেহমান সারিকে খুঁজতে খুঁজতে ঘরের ভেতরে আসে। বাড়ির ভেতরে সে সারিকে খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে সে ফ্রিজের কাছ থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সেদিকে যেতেই সে দেখতে পায় ফ্রিজের দরজা খোলা, নিচে পড়ে আছে হাড়গোড়। ফ্রিজের দরজা সরাতেই সে দেখতে পায় তার পেছনে বসে কাঁচা মাংস খাচ্ছে সারি। মুহূর্তের মধ্যে তার চোখ দুটো সাদা হয়ে যায়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। এর মানে কি উইবি গম্বেল এখনো সারিকে ছাড়েনি? সারি কি এখনো তার বশে রয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আপাতত এই ব্যাপারে এই মুভিতে আমাদেরকে কিছুই জানানো হয় না। আশা করা যাচ্ছে এই মুভির পরবর্তী কোনো পার্ট বের হলে সেখানে এই ব্যাপারে আমরা জানতে পারবো। আপাতত এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে জানতে চান, তাহলে আমার ভ্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেইলি লাইফ ভ্লগ আপলোড করে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।